নূরে সফার আপাত অমীমাংসিত কেস। ডিবির যাত্রার ইনভেস্টিগেটর নূরে সফার 10 বছরের চাকরি জীবনে কোনো অমীমাংসিত কেস নেই। এ নিয়ে তার গর্ব ছিল, কিন্তু অনন্য এই রেকর্ড মারাত্মকভাবে হুমকির শিকার হয় গত বছরের একটি মিসিং কেস তদন্ত করতে গিয়ে। পুলিশ থেকে সিআইডি ঘুরে ডিবিতে দেয়া হয়েছিল সেই কেসটা। বড় কর্তাদের আশা ছিল ডিবির চৌকস ইনভেস্টিগেটর নূরে সফা নিশ্চয়ই এটা সুরাহা করে নিজের রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারবে। সবাই যখন ব্যর্থ, তখন একজনই কেবল সমাধা করতে পারে, আর সেটি নূরে সফা ছাড়া আর কেউ নয়। এমন বদ্ধমূল ধারণা ডিপার্টমেন্টে এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার সক্ষমতার কথা ওপর মহলে এতটাই প্রচারিত যে অনেক সময় এক ধরনের ভীতিও কাজ করে তাকে নিয়ে। এটি এমন এক ভীতি যা সফাকে অন্যভাবে গর্বিত করে। দুবছর আগে আলোচিত এক সাংবাদিক দম্পতির হত্যার তদন্ত সাংবাদিক মহলে প্রবল চাপ থাকা সত্ত্বেও তার কাছে অর্পণ করা হয়নি, শুধুমাত্র কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাবে বলে। কর্তারা চায়নি সাপটা বেরিয়ে পড়ুক। কেসটা একে ওকে দিয়ে সময় ক্ষেপণ করা হয়েছে, ফলে দীর্ঘ 2 বছরেও সেটার কোনো সুরাহা হয়নি। যাই হোক, মিসিং কেসটা হাতে পেয়ে চ্যালেঞ্জ অনুভব করলো সফা। সে জানত খুনের ঘটনার চেয়ে নিখোঁজ আর গুমের ঘটনা একটু বেশি কঠিন, তবে এতটা কঠিন নয় যে সমাধানই করা যাবে না। দুটো সরকারি প্রতিষ্ঠান ব্যর্থ হবার পর তার হাতে কেসটা অর্পণ করার একটাই মানে, শেষ পর্যন্ত তার উপরেই আস্থা রাখা হয়েছে। যদিও ঈর্ষান্বিত কলিগদের কেউ কেউ মুখ ফুটে একটি আশঙ্কার কথা বলতেও ভুলে যায়নি। সমাধানের অযোগ্য একটি কেস দেওয়া হয়েছে তার কেরিয়ারে ব্যর্থতার কলঙ্ক কেটে দেওয়ার জন্য। নিশ্চয়ই ঈর্ষাগতর কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কুবক্তব্য এটি। সফা অবশ্যই এরকম কিছু ভাবেনি। সে ভালো করে জানতো কেন তাকে এই কেসটার দায়িত্ব দেওয়া হয়েছে। ছেলেটা সাধারণ কোনো পরিবারের নয়, যারা পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে আর কাকুতি মিনতি জানিয়ে নিজের সন্তানের হদিস করবে। কেসটা দেবার আগে ডিবির কমিশনার তাকে ডেকে গোপনে একটি কথা বলেছিল। প্রধানমন্ত্রীর অফিসের এক শীর্ষ কর্মকর্তার ইচ্ছেই এই কেসটা তাকে দেয়া হয়েছে। ভিকটিম এই কর্মকর্তার আপন বড় বোনের ছেলে। সঙ্গত কারণেই ভাগ্নের জন্য মামা বেশ উদ্বিগ্ন। ভাগ্নের পরিণতি কি হয়েছে আর কেই বা এর জন্য দায়ী জানতে বদ্ধপরিকর ভদ্রলোক। লোকমুখে সফার সাফল্যের কথা শুনেই তিনি কেসটা ডিবিতে ট্রান্সফার করিয়েছেন, আর ব্যক্তিগতভাবে কমিশনারকে অনুরোধ করেছেন তদন্তের দায়িত্বটি যেন অবশ্যই তাকে দেয়া হয়। কেসটা যখন সফার হাতে এলো, সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এটা তাকে কতটা বোকাবে। 30 বছরের এক স্মার্ট আর কর্পোরেট এক্সিকিউটিভ নিখোঁজ। কথা নেই বার্তা নেই, লোকটা দুনিয়া থেকে উধাও হয়ে গেছে। অফিসের কলিগরা জানিয়েছে বৃহস্পতিবার 5টার পর কাজ শেষে যথারীতি অফিস থেকে বেরিয়ে যাবার পর তার আর কোনো খবর নেই। সফা বেশ তিক্ততার সাথেই দেখতে পেল কেসটার সামান্য অগ্রগতিও করতে পারেনি আগের তদন্তকারীরা। ফলে একেবারেই গোড়া থেকে শুরু করতে হয় তাকে। পুলিশ আর সিআইডির এক গাদা ফাইল পড়ার পর ফিল্ডে নেমে পড়ে সে। ছেলেটা অবিবাহিত, থাকতো একদম একা অভিজাত এলাকার নির্জন এক ফ্ল্যাটে। আশেপাশে কারোর সাথে কোনো যোগাযোগ রাখত না। বাবা মা ভাই বোন সবে থাকে কানাডায়। পূর্ব অভিজ্ঞতা থেকে সফা জানত এরকম অসামাজিক পরিবারহীন লোকজনের ব্যাপারে খোঁজখবর নেওয়াটা খুব কঠিন হয়। ছেলেটার অফিসের কলিগদের সাথে দেখা করেও সুবিধা করতে পারল না সে। নিখোঁজ ছেলেটি মিশুক প্রকৃতির ছিল না। অফিসের যে 2-4 জনের সাথে তার বেশ খাতির ছিল, তারা গুরুত্বপূর্ণ কিছুই জানাতে পারল না। ওদের কাছ থেকে সামান্যতম ইঙ্গিত বের করতে পারল না সে। সবাই একই গল্প শোনালো। নিখোঁজ হবার আগে হাসিব অন্য সব দিনের মতোই অফিসের কাজে ডুবেছিল। তারপর কাজ শেষে অফিস থেকে বেরিয়ে যায়। একজন কলিগ তাকে জিজ্ঞেস করেছিল উইকেন্ডে সে কি করবে। মাল্টিপ্লেক্সে হলিউডের নতুন একটি ছবি এসেছে, দেখবে নাকি? সে জানিয়েছিল
ইচ্ছে থাকা সত্ত্বেও ছবিটা সে দেখতে পারছে না, কারণ শুক্রবারে তার একটা দাওয়াত আছে। কিসের দাওয়াত? আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের সাথে কথা বলেও তার কোনো হদিস বের করতে পারছিল না সফা। ওই দিন ছেলেটার কোনো আত্মীয়, এমনকি পরিচিত কারোর অনুষ্ঠান ছিল না। এটা খোঁজ করতে গিয়ে বরং সে জানতে পেরেছে হাসিব একেবারে অসামাজিক একটি ছেলে। নিকটাত্মীয়ের বিয়েতেও যায় না সচরাচর। অফিস থেকে বাসা, বড়জোর মাঝে মধ্যে সিনেমা দেখা। অফিসের বাইরে তার বন্ধু মহলটিও খুব ছোট, ওদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে না। বিদেশে থাকা বাবা মা বিয়ের জন্য বেশ তাড়া দিলেও বিয়ে করতেও রাজি হয়নি। সফা ধরে নিয়েছিল হাসিবের সাথে হয়তো কোনো মেয়ের সম্পর্ক আছে, কিন্তু এখানেও আশাহত হতে হয় তাকে। নিখোঁজের পর পুলিশ এবং পরবর্তীকালে সিআইডি তদন্ত করেছে, অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছে, অনেকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদও করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। সফা যখন তৃতীয়বারের মতো ওইসব লোকজনের সাথে কথা বলতে গেল, তখন স্বাভাবিক কারণে সবাই বিরক্তি প্রকাশ করল। একটা কেস নিয়ে পুলিশ বারবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, এটা কেমন কথা? ফলে সফাকে একটু বেকায়দায় পড়তে হয়। কেসটা হাতে পাবার 1 মাস পরও সে কিছুই করতে পারেনি। ব্যাপারটা তার জন্য রীতিমতো হতাশার ছিল। এরকম সাদামাটা কেস নিয়ে যে বিপাকে পড়বে সেটা একদমই ধারণা করতে পারেনি। সারাদিন অফিস করে রাতে বাড়িতে গিয়ে প্রচুর কাগজপত্র ও তথ্য ঘাটাঘাটি করতে শুরু করে। প্রায় কয়েকশো পৃষ্ঠা কাগজে লোকজনের ইন্টারভিউয়ের কপি, হাসিবের বিভিন্ন সময়ের ছবি, ক্রেডিট কার্ডের মানি ট্রানজ্যাকশন, ব্যাংকের কাগজ, তার ঘর থেকে পাওয়া নানা ধরনের দলিল, দস্তাবেজ, রিসিট, এরকম কাগজের স্তূপে ডুবে গিয়েও সামান্যতম ক্লু বের করতে পারেনি। 1.5 মাসের মাথায় তার বস ডিটেকটিভ ব্রাঞ্চের কমিশনার নিজের হতাশা প্রকাশ করে সফাকে স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু তিনি নিজে নন, ছেলেটার মামা, প্রধানমন্ত্রীর অফিসের ওই ক্ষমতাবান কর্মকর্তাও তদন্তের এমন বেহাল দশা দেখে অসন্তুষ্ট। সফা তার চাকরি জীবনে প্রথমবারের মতো বসের রুম থেকে মাথা নিচু করে বের হয়ে আসে। নিরস্ত্র সৈনিকের চেয়েও বেশি অসহায়, ক্লু আর এভিডেন্স ছাড়া একজন ইনভেস্টিগেটর। অবশ্য তার বস দয়া করে সম্ভবত সফার অনন্য কীর্তি অক্ষুণ্ণ রাখার সুযোগ দেবার জন্য তাকে আরো 1 মাসের সময় বাড়িয়ে দেয়। ওই দিন রাতে বাসায় ফিরে গেলেও সারা রাত তার ঘুম আসে। হাসিবের মতো একজন যুবক হঠাৎ করে কোথায় হারিয়ে যাবে? সে তো কোনো দুর্ঘটনায় পড়ে মারা যায়নি। পুলিশ বহু আগেই এটা খতিয়ে দেখেছে। খারাপ কোনো লোকের পাল্লায় পড়ে কিডন্যাপও হয়নি। তাকে জিম্মি করে টাকা দাবি করার মতো ঘটনা ঘটেনি। তার ফিলোসফার অ্যান্ড গাইড কেএস খান ঢাকার বাইরে অন্য একটা কেস নিয়ে ভীষণ ব্যস্ত। বলা নেই কোয়া নেই, এক সজ্জন ব্যক্তির ফ্ল্যাটে কোথা থেকে যেন লাশ হাজির। অজ্ঞাত মৃত লোকটি ফ্ল্যাটে কিভাবে ঢুকলো, কিভাবে খুন হলো, সে ব্যাপারে সামান্যতম ক্লু খুঁজে পায়নি পুলিশ। ফলে যা হবার তাই হয়েছে। তদন্তকারী কর্মকর্তা হালে পানি না পেয়ে কেএস খানের দ্বারস্থ হয়েছে। পুলিশ আর ডিবির প্রায় সবাই কোনো কেসে সুবিধা করতে না পারলে মিস্টার খানের শরণাপন্ন হয়। ভদ্রলোকও কাউকে না করতে পারে না। অবশেষে সফা তাই করে, কিন্তু বেচারা কক্সবাজারে গিয়ে জ্বরে পড়ে গিয়েছিল। জ্বরের ঘরেই তার কাছ থেকে কেসটার ব্যাপারে সংক্ষেপে সব শুনে বলেন, আগের তদন্তকারী নিশ্চয়ই কোনো ভুল করেছে, আর সেই ভুলটা তাদের কাজের মধ্যে লুকিয়ে আছে। চলো ভাষায় স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি আরো বলেন, নুরে সফা, একটা কথা মনে রাখবেন, যে মাটিতে আছাড় খাইবেন সেই মাটি থেকে আপনারা উঠতে হইব। কেএস খান তাকে আশ্বস্ত করে বলেছেন কক্সবাজার থেকে ঢাকায় ফিরে এসে তিনি কেসটা দেখবেন। এই ফাঁকে সফা যেন আগের তদন্তের কিছু ভুল ত্রুটি খুঁজে বের করে রাখে। পরদিনই ছুটি নিয়ে এসে সারাদিন পড়ে থাকে নিজের ঘরে। কেসের যত কাগজপত্র আছে সবকিছুতে আবার চোখ বোলাতে শুরু করে। লোকজনের ইন্টারভিউ, ভাষ্য সব আরেকবার পড়তে শুরু করলো গভীর মনোযোগের সাথে। আগের ফাইলে থাকা হাসিবের কিছু ছবি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে গেল। আর এটা করতে গিয়ে একটা বিষয় তার মাথায় এলো।
আগের তদন্তকারীরা কি হাসিবের ঘনিষ্ঠ কারোর সাক্ষাৎকার বাদ দিয়েছে? হাসিবের সাথে তার কলিগ আর বন্ধু বান্ধবের কিছু ছবিতে চোখ বোলাতে গিয়ে সে চেক করলো এদের মধ্যে কার কার সাথে আগের তদন্তকারী অফিসারের কথা হয়েছে। কাগজপত্র ঘেটে সে নিশ্চিত হলো পুলিশ আর সিআইডি একটি ছেলের ইন্টারভিউ নেয়নি। কিন্তু হাসিবের সাথে বেশ কিছু ছবিতে ওই কলিগের অন্তরঙ্গ অবস্থা দেখা গেছে, অথচ তার কোনো ভাষ্য পুলিশ কিংবা সিআইডি নেয়নি কেন? পরদিন সকালে নিজের মোটরসাইকেলে করে ওই কলিগের সাথে কথা বলার জন্য হাসিবের অফিসে চলে যায় সফা। ওই কলিগের সাথে কথা বলার সময় সে জানতে চায় হাসিব কি কোথাও যাবার প্ল্যান করছিল। এরকম কিছু কি সে ওই দিন বলেছিল? না, এরকম কোনো কথা হাসিব তাকে বলেন। কথাটা শুনে হতাশ হয়েছিল সফা, কিন্তু পরক্ষণেই ছেলেটা জানায় তবে নিখোঁজ হবার দিন হাসিব ওর কাছ থেকে জানতে চেয়েছিল ভালো কোনো ট্যাক্সি ক্যাব কোম্পানির নাম্বার দিতে পারবে কিনা। ট্যাক্সি ক্যাব? হ্যাঁ, হাসিবকে সে গ্রিনল্যান্ড ক্যাব কোম্পানির নাম্বারটা দিয়ে জানতে চেয়েছিল ক্যাব দিয়ে সে কি করবে। জবাবে ভিকটিম বলেছে সন্ধ্যার পর এক আত্মীয়কে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে। সফা উত্তেজনায় টকবক করতে শুরু করে। হাসিব তার ঘনিষ্ঠ কলিগকে বলেছে এক আত্মীয়কে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে, কিন্তু অন্য এক কলিগকে সে বলেছিল শুক্রবারে একটা বিয়ের দাওয়াত আছে। অসঙ্গতি। হাসিব কেন এরকম মিথ্যা বলবে? তার নিকটজনেরা জানিয়েছে কোনো আত্মীয়কে এয়ারপোর্ট থেকে রিসিভ করার মতো ঘটনার কথা কারোর জানা নেই। হুট করে এরকম ক্লু পেয়ে নড়ে চড়ে বসল সে। হাসিব মিথ্যা বলেছে। কেন বলেছে? কিছু একটা লুকানোর জন্য, অবশ্যই। কিন্তু সেটা কি? সফা জানতো জবাবটা পাওয়া যাবে ওই ট্যাক্সি ক্যাব কোম্পানির কাছ থেকেই। সঙ্গে সঙ্গে সে চলে যায় ট্যাক্সি ক্যাব কোম্পানিতে। এক মুহূর্ত দেরি করার মতো মানসিক অবস্থায় সে ছিল না। হাসিব ঠিক কোন দিন কত তারিখে আনুমানিক কয়টার দিকে ফোন করেছিল সেটা জেনে নিয়েছিল ওই ঘনিষ্ঠ কলিগের কাছ থেকে। ট্যাক্সি ক্যাব কোম্পানি প্রথমে গাইগুই করলেও সফার চাপাচাপিতে বাধ্য হয়েই পুরনো রেকর্ড ঘেটে দেখে। কিন্তু কয়েক মাসের পুরনো বলে ওই দিনের কোনো রেকর্ড সংরক্ষিত করা ছিল না। সফা এতে হতাশ না হয়ে অন্যভাবে চেষ্টা করে। ওই দিন গ্রিনল্যান্ড ক্যাব কোম্পানিতে কয়টি ক্যাব পথে ছিল, সেগুলো ড্রাইভার ছিল কারা, কোম্পানি থেকে সেটা জানতে পারে। ওই দিনের ক্যাবের সংখ্যা ছিল 130টি। তার মধ্যে 27 জন ড্রাইভার বর্তমানে কর্মরত আছে, বাকিরা চাকরি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে সে সম্পর্কে তারা কিছুই জানে না। সফা এরপর 3 দিন ধরে ওই 27 জন ড্রাইভারকে ইন্টারভিউ করে যায়। হাসিবের একটি সাম্প্রতিক ছবি দেখিয়ে জানতে চায় এই লোককে তাদের মধ্যে কেউ প্যাসেঞ্জার হিসেবে পেয়েছিল কিনা। তৃতীয় দিনে এক তরুণ ড্রাইভার হাসিবের ছবি দেখে জানায় সম্ভবত লোকটাকে সে চিনতে পেরেছে। আগ্রহী হয়ে উঠল সফা। ড্রাইভার বলে ঢাকার গুলশানের একটি অফিস থেকে প্যাসেঞ্জার তুলেছিল। টেলিফোন করে ক্যাবটা বুকিং দেওয়া হয়। ঠিক তখনই নূরে সফা বুঝে গিয়েছিল এটাই সে ড্রাইভার যে হাসিবকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিল। কিন্তু গন্তব্যটা কোথায় ছিল সেটা কি ড্রাইভারের মনে আছে? সম্ভবত অনেকদিন আগের ঘটনা বলে ড্রাইভারের পক্ষে গন্তব্যের কথাটা মনে নাও থাকতে পারে। এটাই তো স্বাভাবিক। কিন্তু তাকে চমকে দিয়ে ক্যাব চালক জানায় তার স্পষ্ট মনে আছে ওই প্যাসেঞ্জারকে কোথায় নামিয়ে দিয়েছিল। কথাটা শুনে সফা বিস্মিত হয়, কিন্তু সে নিশ্চিত হতে পারছিল না ক্যাব চালক কিভাবে এটা মনে রাখতে পারল। ঠিক তখনই চালক তাকে ভড়কে দিয়ে আরেকটি তথ্য দেয়। হাসিবকে ওখানে পৌঁছে দেবার মাস 2 আগে আরেকজন প্যাসেঞ্জারকে একই জায়গায় একই রেস্টুরেন্টে নামিয়ে দিয়েছিল সে। রেস্টুরেন্টের অদ্ভুত নাম আর 2 জন প্যাসেঞ্জারকে একই গন্তব্যে পৌঁছে দেওয়ার কারণেই এতদিন পরও ওই জায়গাটা ক্যাব চালকের মনে আছে। সুন্দরপুরে ওখানকার সড়কের পাশের একটু রেস্টুরেন্টে। কি রেস্টুরেন্টের নাম? রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি।
এসপি আনোয়ার হোসেন অনেকক্ষণ চুপ মেরে সব শোনার পর গাল চুলকালো। এরই মধ্যে চা দিয়ে আপ্যায়ন করা হয়েছে সফাকে। চায়ের কাপে পরপর কয়েক চুমুক দিয়ে শেষ করে রেখে দিল সে। এসপি আরো আগে নিজের চায়ের কাপ খালি করেছে। সফা এতক্ষণ এক নাগারে কথা বলছিল বলে চায়ে খুব কমই চুমুক দিতে পেরেছে। বুঝলাম ওই দুইজন ব্যক্তি ঢাকা থেকে রবীন্দ্রনাথে এসেছিল। সুন্দরপুরের এসপি যথেষ্ট নরম কণ্ঠে বলল, কিন্তু তার মানে তো এই নয় ওদের নিখোঁজের সাথে মিসেস জুবির জড়িত। দুজন মানুষ একই গন্তব্যে আসার পরও নিখোঁজ হয়ে যাওয়াটা কি খুব বেশি কাকতালীয় হয়ে যায় না? সফা পাল্টা জানতে চাইল। তা ঠিক। এসপি থুতনি চুলকালো। আমি কিন্তু তা বলছি না। আমি বলতে চাচ্ছি এমনও তো হতে পারে অন্য কেউ বা কোনো গ্রুপ এসবের সাথে জড়িত। তারা হয়তো রবীন্দ্রনাথকে সেফ প্লেস হিসেবে ব্যবহার করছে। সফা মুশকি হাসল কথাটা শুনে। দুইজন লোক রবীন্দ্রনাথে এসে নিখোঁজ হয়ে গেছে এটা জানার পর আমি ঢাকার থানাগুলোতে চেক করে দেখেছি একই রকম নিখোঁজ হবার আনসলভড কেস তাদের কাছে আছে কিনা। সব রেকর্ড চেক করার পর এরকম আরো 3টা কেস পাওয়া গেছে। হুট করে তারা কাউকে কিছু না বলে একদিন উধাও হয়ে গেছে। তাদের সবার বয়স 30 থেকে 35-এর মধ্যে। সবাই ভালো চাকরি করত, সিঙ্গেল ছিল। এসপি হা করে চেয়ে থেকে অবশেষে বলল, ওই 3জনও কি এখানে এসেছিল? না, সেটা এখনো জানা যায়নি। তবে আমার মনে হয় ওই 3টি ঘটনাও এই কেসের সাথে সম্পর্কিত। সম্ভবত তারাও একই রকম ভাগ্য বরণ করেছে এখানে এসে। কি রকম ভাগ্য? আশা করি সেটা খুব জলদি জানতে পারবো। এমন কি হতে পারে না? নরম কণ্ঠে বলল এসপি। সংঘবদ্ধ একটি গ্রুপ এসবের সাথে জড়িত। ওরা হয়তো এখানে এই সুন্দরপুরে অপারেট করে। যুক্তির খাতিরে যদি বলেন তাহলে এটা অবশ্যই হতে পারে। এসপি নিজের হাইপোথিসিস বলতে উৎসাহী হয়ে উঠল। যেমন ধরেন অনেকটা ছিনতাইকারীদের মতো আর কি। তারা একটা জায়গা বেছে নেয় নিরাপদে ছিনতাইয়ের জন্য। তার মানে তো এই নয় ওই জায়গার মালিক কিংবা আশেপাশে যারা থাকে তারা ছিনতাইয়ের সাথে জড়িত। হ্যাঁ, আমি কিন্তু এটা জানার পরই মহিলাকে সাসপেক্ট করিনি, আস্তে করে বলল সফা। এখানে আসার আগে আমি আসলে জানতাম না রেস্টুরেন্টের অসাধারণ খাবারের কথা আর তার মালিক একজন মহিলা। এসপি চুপ মেরে গেল। তার চেয়ে বড় কথা, রেস্টুরেন্টটা যে মিটিং প্লেস হতে পারে সেটাও ধরে নিয়েছিলাম, কিন্তু এর অদ্ভুত নাম আর রহস্যময় মালিক আমার মনোযোগ আকর্ষণ করল। কারণ এই কেসটার সাথে রবীন্দ্রনাথের একটা কানেকশন আছে। মানে? এসপিকে খুবই বিস্মিত দেখালো। আমি যে ভিকটিমের মিসিং কেসটা নিয়ে কাজ করছি তার ফেসবুক অ্যাকাউন্টে চারুলতা নামের রহস্যময় একটি আইডি আছে। ওই আইডিটা এখন ডিএক্টিভ। চারুলতার সাথে রবীন্দ্রনাথের কি সম্পর্ক? বোকার মতো বলে ফেলল এসপি। গাল চুলকালো সফা। রবীন্দ্রনাথ যার ভালো মতো পড়া নেই তাকে এটা বোঝাতে গেলে অনেক কথা বলতে হবে। লম্বা গল্প বাদ দেন। আসল কথা হলো গত 3-4 দিনে আমি আরো অনেক কিছু জানতে পেরেছি। এখানে আসার আগে নিখোঁজ ঘটনাগুলোর সাথে রেস্টুরেন্টের কি কানেকশন থাকতে পারে সেটা নিয়ে আমি আগে থেকে কিছুই ভাবিনি। ওই মহিলার কথা তো দূরের ব্যাপার। একটু থেমে আবার বলল, যাই হোক, আমি যে অনেক কিছু জেনে গেছি সেটা ওই মুস্কান জুবেরিও জেনে ফেলেছে খুব দ্রুত। সে কারণেই আমার পেছনে আপনাদের লেলিয়ে দিয়েছে। কথাটা শুনে এসপি মনোয়ার হোসেন কাঁচুমাচু খেল। মনে রাখবেন, আমাদের ভিকটিম যাত্রাপথে গাড়ি থামিয়ে রবীন্দ্রনাথে খাওয়া দাওয়া করেন। সে ঢাকা থেকে ট্যাক্সি নিয়ে এখানে এসেছিল।
ওয়ান ওয়ে রেন্ট ছিল ওটা, এই জন্যে ক্যাব চালককে ভালো টাকাও দেওয়া হয়। এসপি ভদ্রলোক কপাল ঘষল হাত দিয়ে। ম্যাডামের ব্যাপারে কি এমন কিছু জানতে পেরেছেন যার কারণে ওনাকে প্রথম সাসপেক্ট মনে করছেন? এসপির দিকে তাকিয়ে আবার মুচকি আসলো সফা। আমি যে জানতে পেরেছি সেটা যদি শোনেন তাহলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সুন্দরপুরের এসপি ঢোক গিলে গোল গোল চোখে চেয়ে রইল। কিছু একটা বলতে যাবে অমনি বেজে উঠল তার মোবাইল ফোনটা। বেচারার কপাল আজ সত্যিই খারাপ। ফোনটা রাখা আছে ডেস্কের উপরে। ডিসপ্লেতে কলার আইডি দেখে সফার অভিব্যক্তি কিরকম দুর্বোধ্য ঠেকলো তার কাছে। কলটা কি ধরবেন না? বাঁকা হাসি দিয়ে বলল নূরে সফা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল মনোয়ার হোসেন। ধরে বলবোটা কি জানি না, তবে না ধরলে তো মহিলা অন্য কিছু ভাববে। এসপি চুপ মেরে রইল। আমার মনে হয় ফোনটা রিসিভ করাই ভালো। ওনাকে বলে দিন আপনি অন্য একটা কাজে খুব ব্যস্ত আছেন, ওসির সাথে আর কথা হয়নি। সন্ধ্যার দিকে ফোন করে জানাবেন। আশা করি তখন আর ফোন করার দরকার হবে না। ফোনের রিং বন্ধ হয়ে গেল। আরেকবার যদি করে তাহলে বলবো, এখন কল ব্যাক করে এটা বলা ঠিক হবে না। আমি তো খুব বিজি আছি, তাই না? আপনি একটু পরে ওনাকে কল ব্যাক করে এর কথাগুলো বলবেন। মাথা নেড়ে সায় দিল এসপি মনোয়ার হোসেন। তার সামনে যে লোক বসে আছে তার সাথে দ্বিমত প্রকাশ করলে বিপদ বাড়বে বই কমবে না। এরই মধ্যে যথেষ্ট বিপাকে পড়ে গেছে। এই নূরে সফা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতা বলে এখন ছুরি ঘোরাচ্ছে তার উপরে। এর সাথে তাল মিলিয়ে না চললে বড় বিপদ। একে চটানো হবে কেরিয়ার সুইসাইড করার মতো সামিল। প্রধানমন্ত্রী কার্যালয়ের ক্ষমতাধর ব্যক্তি স্বয়ং আইজি সাহেব দিয়ে ফোন করিয়েছেন। কপাল ভালো থাকলে হয়তো সুন্দরপুর থেকে বুরুঙ্গামারি কিংবা খাগড়াছড়িতে বদলি না হতে পারে। আমাদের এমপি সাহেব কিন্তু ইন্টারফেয়ার করতে পারেন। মিসেস জুবেরির সাথে ওনার বেশ ভালো সম্পর্ক। উনি যদি ব্যাপারটা এমপিকে হাত তুলে থামিয়ে দিল নূরে সফা। এমপি আসাদুল্লাহকে নিয়ে চিন্তা করবেন না, উপযুক্ত জায়গা থেকে ওনার লাগাম টেনে ধরা হবে। এসপি চুপ মেরে গেল। কথাটার মানে বুঝতে আর বাকি নেই। আপনার সাথে যে মিসেস জুবেরির দারুণ খাতির, এটা আমার কাজে ভালোই সাহায্য করবে। মনোয়ার হোসেনকে চুপ থাকতে দেখে বলল সফা। না, আসলে তেমন কোনো খাতির নেই। কাচুমাচু খেলে ভদ্রলোক। ওই আমাদের এমপির কারণে একটু যোগাযোগ রাখতাম আর কি। মাথা নেড়ে সায় দিল সফা। তো এখন বলুন, ঢাকা থেকে কেউ কি ওই মহিলার সাথে দেখা করতে আসে এখানে? এসপি বুঝতে পারলো না কি বলবে। তবে সফাকে সহযোগিতা না করার কথা এই মুহূর্তে চিন্তাও করতে পারছে না। ডাক্তার আসকার ইবনে সাইদ নামের কেউ কি এখানে আসে? মনোয়ার হোসেন বুঝতে পারল এই লোকের কাছে সত্যিটা না বলে এখন আর উপায় নেই। আমার জানা মতে কেবল উনি আসেন, আর কারোর কথা আমার জানা নেই। মুচি হাসত টিভির ইনভেস্টিগেটর। তার সহকারী ঠিকই বলেছে। ওরিয়েন্ট হাসপাতালের অনেকের সাথে কথা বলে জানা গেছে হাসপাতালের একাংশের মালিক এবং সুনামখ্যাত চিকিৎসক ডাক্তার আসকার ইবনে সাইদের সঙ্গে মুস্কান শৈলীর বেশ সুসম্পর্ক ছিল। আর এখন এসপি বলছে ওই ডাক্তারই কেবল সুন্দরপুরে আসে। তার মানে ডাক্তার সাহেব আর একটা সোর্স অফ ইনফরমেশন হতে পারে। কোনো জটিল আর কঠিন কাজ সমাধান করার পরই কিছুদিন বই নিয়ে ডুবে থাকে সে। অদ্ভুত আর রহস্যময় একটি লাশ নিয়ে যে জটিলতার মধ্যে নিপতিত হয়েছিল বিগত কয়েকটা দিন, অবশেষে সেটার মীমাংসা করা গেছে। কিন্তু বইয়ের মধ্যে ডুবে না গিয়ে অন্য একটি কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এখন কেএস খান।
এটা খুবই ব্যতিক্রমী ঘটনা, তবে যে কারণে সে এখন মাথা ঘামাচ্ছে সেটা আরও বেশি ব্যতিক্রমধর্মী। দীর্ঘদিন পর তদন্তের সুবাদে ঢাকার বাইরে কক্সবাজার গিয়েছিল। তদন্ত কি আর করবে, ওখানে পা রাখতে না রাখতেই সারা শরীর কাঁপিয়ে জ্বর চলে আসে। পরপর 3 দিন হোটেল রুমে বন্দি হয়ে থাকে সে। বেলকনি থেকে সমুদ্র দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। তার ছাত্র আমিরুল অবশ্য যথাসাধ্য সেবা করেছে তার। কক্সবাজারের সবচেয়ে বড় ডাক্তারকে ডেকে এনেছিল হোটেলে, যদিও এর কোনো দরকারই ছিল না। নিজের শরীরকে সে ভালো মতোই চেনে। 3-4 দিন ভুগিয়ে এক সকালে হুট করেই জ্বর তাকে ছেড়ে পালাবে, এ ব্যাপারে একদম নিশ্চিত ছিল। অসুখ বিসুখ হলো তার ইয়ার দোস্তের মতো, নিত্যদিন আসবে, আড্ডাবাজি করবে, তারপর চলেও যাবে। স্ত্রী সন্তানের মতো জীবনের সাথে পুরোপুরি জড়িয়ে থাকবে না। তো 3 দিন পর জ্বরটা ঠিকই উধাও হয়ে গেল। সে দেরি না করে নেমে পড়ল কাজে, কারণ জ্বরের ঘোরে তার মাথায় ক্লুবিহীন কেসগুলোর সমাধান চলে আসে চট করে। এই অদ্ভুত কাণ্ডটি বারবার ঘটে তার সাথে। সেদিক থেকে দেখলে অবশ্য কোনো কেসের জটিলতম সময়ে তার জ্বর চলে এলে মনে মনে আশান্বিত হয়ে উঠেছে। হঠাৎ সম্বিত ফিরে পেতেই দেখতে পেল তার সামনে টেবিলে 1 কাপ চা ধোয়া ছাড়ছে। একটু আগে আইনস্টাইনকে চা দিতে বলেছিল। কাপটা তুলে নিয়ে লম্বা করে চুমুক দিল। তার প্রিয় পাত্র নূরে সফা একটা কেস নিয়ে হিমশিম খাচ্ছে। একজন মানুষের নিখোঁজ হবার ঘটনা তদন্ত করতে গিয়ে সে আবিষ্কার করেছে সত্যিকারের নিখোঁজের সংখ্যা 5 জনের নিচে হবে না। এই 5 জনের মধ্যে কমপক্ষে 2 জনের শেষ গন্তব্য কোথায় ছিল সেটা বের করতে সক্ষম হয়েছে সে। উত্তরবঙ্গের একটি মফস্বল শহর সুন্দরপুরে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনির মতো অদ্ভুত নামের একটি রেস্টুরেন্টের সন্ধান পাওয়া গেছে। রেস্টুরেন্টের মালিক মুস্কান চৌধুরী সম্পর্কে এ পর্যন্ত যেসব তথ্য সফা জানতে পেরেছে তাতে মনে হচ্ছে নিখোঁজ ঘটনাটির মতো ওই মহিলাও কম রহস্যময় নয়। কিন্তু তার নিজের কৌতূহল হচ্ছে অন্য একজনকে নিয়ে। সফা এখন যেখানে আছে সেই সুন্দরপুরে নাকি এমন এক গোরখোদক রয়েছে যে মানুষ মারা যাবার আগেই টের পেয়ে যায়। অনেক সময় দেখা যায় নিজ উদ্যোগে সে কবর খুঁড়ছে, আর তারপরে পরে শোনা যায় ওই গ্রামে একজন মারা গেছে। নূরে সফা তাকে অল্প বিস্তর যেটুকু বলেছে তাতে দেখা যাচ্ছে রহস্যময় গোরখোদক বয়সে তরুণ, বিয়ে শাদী করেনি এখন পর্যন্ত, কবরস্থানের ভেতরেই ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকে। ওখানকার অনেকেই মনে করে এই গোরখোদক ছেলেটি কামেল কেউ হবে। তার অবশ্য তেমন কিছু মনে হচ্ছে না। সে হলো যুক্তির মানুষ। গালগপ্প আর অতিপ্রাকৃত কিছুতে কোনো কালই তার বিশ্বাস ছিল না। সবকিছুই যুক্তি দিয়ে বিচার করে। সে নিশ্চিত গোরখোদকের অমন অদ্ভুত আচরণের পেছনে বাস্তবসম্মত কোনো কারণ রয়েছে, আর সে কারণটা যতক্ষণ না বের করতে পারছে ততক্ষণ তার স্বস্তি নেই। সফা তাকে আরো বলেছে এই ছেলেটাকে মুস্কান চৌধুরীর বাড়ির নির্জন জায়গায় কবর খুঁড়ে কিছু মাটি চাপা দিতেও দেখেছে সে। ওই সময় রহস্যময় মহিলাটা উপস্থিত ছিল তখন। সব মিলে একটি কৌতূহল উদ্দীপক ঘটনা। আর এটা নিয়ে ভাবতে ভাবতে হুট করে তার মাথায় একটা সম্ভাবনা উকি দিয়েছে। এটা হতে পারে অ্যাডভান্স কবর খোঁড়ার সম্ভাব্য যৌক্তিক ব্যাখ্যা। তবে তার জন্য কিছু জরুরি তথ্য জানা দরকার। এজন্য নূরে সফাকে ফোন করে বলে দিতে হবে, স্যার আপনি রাইতে কি খাইবেন? আইনস্টাইনের কথায় ফিরে তাকালো কেএসকে। রুটি, চায়ে চুমুক দিয়ে সংক্ষেপে জানালো সে। আরে রুটির লগে কি খাইবেন ওইটা জিগাইছি। একটু ভাবলো কেএস খান। তোর যেটা ভালো লাগে ওইটা নিয়ে আয়, কলিজার বোনা নিয়ে আসুন। ছেলেটার দিকে তাকালো। তার চোখে মুখে কেমন হাসি হাসি ভাব। বুঝতে পারলো আজ রাতে কলিজার ভুনায় খেতে হবে, নইলে এই আইনস্টাইন সুখবীর এক আক্ষেপ নিয়ে ঘুমাতে যাবে। ঠিক আছে, কলিজার ভুনা নিয়ে আয়। হাসি মুখে ঘর থেকে চলে গেল ছেলেটা।
নূরে সফা কিছুটা বিরক্ত হলেও সেটা প্রকাশ করতে পারল না, কারণ ফোনের ওপাশে যে মানুষটার সাথে এখন সে কথা বলছে তাকে সে কেবল শ্রদ্ধাই করে না, বরং অভিভাবকও মনে করে। এই মানুষের সাথে তার বেশ মিল। তাদের দুজনের একটাই সমস্যা, নিজেদের নাম। উভয়ের পেশন ক্রাইম ইনভেস্টিগেশন। কেসকের মতো সফাও এখন পর্যন্ত কোনো কেসে ব্যর্থ হয়নি। তারা দুজন নিছক চাকরি করার জন্য ডিবিতে যোগ দেয়নি, এটা তাদের ধ্যান জ্ঞান। নূরে সফা, আপনি দেখবেন ওই আন্ডারটেকার পোলাটা যেসব অ্যাডভান্স কবর খুঁজছে ওইগুলোর আশেপাশে কি আছে, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, নূরে সফা জবাব দিল। একটু আগে কেএস খানকে সে ফোন করেছিল জরুরি একটা প্রয়োজনে, অথচ মিস্টার খান মুস্কান জবির ব্যাপারে আগ্রহ না দেখিয়ে উৎসুক হয়ে পড়েছে গোরখুতুক ফালুর ব্যাপারে। অ্যাডভান্স কবরগুলোর পাশে যদি অন্য কোনো কবর থাকে তাইলে দেখবেন ওইগুলা কতদিনের পুরানা, আর ডিস্টেন্সটা কিন্তু খুব ভাইটাল। বুঝবার পারছেন তো আমার কথা? জি স্যার। আবারও একই কথা বলল বটে। আসলে সে কিছু বুঝতে পারছে না। আচ্ছা স্যার, ডিটেলস মানে কিসের ডিটেলস? ওই যে অ্যাডভান্স কবরের পাশে পুরাতন কবর যদি থাকে সেটার কথা বলতেছি আর কি। আলতো করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সফা। এসব তথ্য জানতে কেন উদ্গ্রীব হয়ে উঠেছে তার প্রিয় মানুষ সে বুঝতে পারছে না। ঠিক আছে স্যার, শুনেন, এইটা কইলাম খুবই জরুরি। আপনি যত জলদি পারেন এই ইনফরমেশনগুলো আমার দেন। এইসব ইনফরমেশন জরুরি। হতাশ হলেও মুখে বলল, আচ্ছা জি স্যার। মনে হইতাছে আন্ডারটেকার মিস্ট্রিটা প্রায় সলভ করে ফেলাইছি। নূরে সফার বিরক্তি আরো বেড়ে গেল কথাটা শুনে, তবে যথারীতি সেটা প্রকাশ করতে পারল না। তাই নাকি স্যার? একটা হাইপো দাঁড় করাইছি, এখন ওইটার সাপোর্টে কিছু ইনফরমেশন লাগবে। স্যার, সফা নিজের দরকারটার কথা না বললে আর থাকতে পারল না। বলেন, শুনতাছি তো। আপনাকে একটা জরুরি কাজ করতে হবে। কাজটা আমার এই কেসের জন্য খুবই জরুরি। এই নিয়ে চিন্তা করেন না। আমি তো বলছি আপনার এই কেসে যতটুকু হেল্প করানোর দরকার আমি করব। আপনি আগে ওই আন্ডারটেকারের... স্যার, কথার মাঝখানে বাধা দিয়ে বলতে বাধ্য হলো নূরে সফা। আপনার জন্য ওই ইনফরমেশনগুলো কালেক্ট করার ব্যবস্থা করছি, কিন্তু আমি যে কাজটার কথা বলছি সেটা অন্য যে কোনো কিছুর চেয়েও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওপাশ থেকে কেবল এটাই বলল ডিবির সাবেক ইনভেস্টিগেটর। আপনি ছাড়া এটা অন্য কেউ ভালো মতো করতে পারবে না। তা বলেন কাজটা কি নূরে সফা? আতর আলীর সিনা যতটা চওড়া ছিল তার চেয়েও বেশি চওড়া হয়ে গেছে। সেই চওড়া সিনাটা টান টান করে আয়েশি ভঙ্গিতে হেঁটে যাচ্ছে সে। স্বয়ং নূরে সফা, যে কিনা এখন আর সামান্য সাংবাদিক নয়, ডিবির বিরাট বড় অফিসার, তাকে একটু আগে ফোন করে একটা কাজ দিয়েছে। থানার পুলিশকে বাদ দিয়ে সফা স্যার তাকে বলেছে ফালু ছেলেটার অ্যাডভান্স কবর খোঁজার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। কথাটা শুনে আতর একটু অবাকই হয়। গতকাল যখন অ্যাডভান্স কবর খোঁড়ার কথা বলছিল তখন সফা কোনো আগ্রহী দেখায়নি। আজ হঠাৎ করে আগ্রহ দেখানোর কারণ কি? যা হোক, অত শত ভেবে কাজ নেই। সময় হলে এই প্রশ্নের জবাব সে ঠিকই পেয়ে যাবে। আতর বুঝতে পারছে তার এখন সুদিন। অনেকেই তাকে তোয়াজ করতে শুরু করে দিয়েছে। নূরে সফা থানা থেকে চলে যাবার পরপরই এসআই আনোয়ার তাকে একান্তে ডেকে নেয়। নিজের পকেট থেকে সিগারেট বের করে দিয়ে নরম আর ভালো ব্যবহার করে তার সাথে। শেষে বেজার মুখ করে বুঝিয়ে দিয়েছে তার দিকটা যেন একটু আতর দেখে। সে কি ওসি সাহেবের সামনে তার পক্ষ নিয়ে কথা বলেনি? শুধু আনোয়ারই নয়, ওসি নিজেও তাকে ডেকে নিয়ে গিয়ে অনুরোধের সুরে বলেছে সে যেন তার হয়ে নূরে সফাকে একটু বুঝিয়ে বলে।
যা হয়েছে তার জন্য তারা লজ্জিত। সবটাই না জেনে হয়েছে। অল্প কদিনের মধ্যে আরেকটা বাজে শিকারের বদলি হতে চায় না বেচারা। ব্যাপারটা এখন পরিষ্কার, আতর আর সামান্য ইনফরমারের অবস্থান নেই। ঢাকা থেকে আসা মহাক্ষমতাধর নূরে সফার সবচাইতে ঘনিষ্ঠ আর বিশ্বস্ত লোক। আইসাই আনোয়ার শুধু সিগারেট দিয়েই ক্ষান্ত হয়নি। আতরকে সঙ্গে নিয়ে চলে যায় সুন্দরপুরের দক্ষিণ দিকে কালিন্দা বিলের কাছে। জায়গাটা নিরিবিলি। আয়েশ করে গাছে টানতে টানতে সুখ দুঃখের কথা বলেছে এসআই। সে আরো কত কথা বলতে চেয়েছিল, কিন্তু আতর তাকে বলেছে জরুরি একটা কাজে এখন এক জায়গায় যেতে হবে। এসআই চলে যাওয়ার পরই সে জমিদার বাড়ির দিকে পা বাড়ায়। গেটের সামনে এসে জোরে জোরে দুটো টান দিয়ে গাজার স্টিকটা ফেলে দিল আতর। বন্ধ গেটের ওপাশে যে বোবা দারোয়ান ফুটো দিয়ে বাইরে তাকিয়ে আছে সে জানে। কানে শোনে না বলে বোবা ছেলেটা বেশিরভাগ সময়ে এটা করে থাকে। তুড়ি বাজিয়ে গেট খোলার ইশারা করতেই সঙ্গে সঙ্গে বড় গেটটার মধ্যে যে ছোট গেটটা আছে সেটা খুলে মাথা বের করে ব্রু কুচকে তাকালো বোবা ইয়াকুব। ইনফর্মারকে দেখে সে একটু অবাক হয়েছে। আতর হাত দিয়ে ইশারা করে দিয়াশলার কাঠি জ্বালানো ভঙ্গি করল। আছে? ইয়াকুব মাথা চাকিয়ে জবাব দিল, নাই। মাঙ্গের পুত, পকেটে তো ফোক না রাখো ঠিকই, মেস রাখবার পারোস না? বোবা তার কথাটা শুনতে না পারলেও বুঝতে পারলো খারাপ কিছুই বলা হয়েছে। আতর শব্দ করে একদলা থুতু ফেলে অন্যদিকে পা বাড়ালে রেগে মেগে ছোট গেটটা বন্ধ করে দিল দারোয়ান। আতর আরো জোরে জোরে হাঁটতে শুরু করলো। জমিদার বাড়িটার পর জোটপুকুরে আর কোনো বসতি নেই। কয়েকটা আবাদি অনাবাদি জমির পর আবারও ভিটের দেখা পাওয়া যায়। ক্ষেতের আইল ধরে এগোতেই দেখতে পেল রমাকান্ত মাস্টার ধীর পায়ে আইল ধরে এগিয়ে আসছে। চোখে চশমা নেই বলে বুড়ো মানুষটার নিচের দিকে চোখ পিটপিট করে চেয়ে আছে আর পা ফেলছে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, কই যান? আতরের কথা অনেকটা চমকে উঠলেন মাস্টার। পিটপিট করে তাকালেন। কে তুমি? এই তো যে একটু ফুটপাড়ায় যেতেছিলাম, কিন্তু এই ভর দুপুরে আপনি কই যেতেছেন? মাস্টার যেন সামান্য একটু বিব্রত হলো। কিছুটা দ্বিধাও দেখা গেল তার মধ্যে। আমি একটু সামনে যাই আর কি। ক্ষেতের আইল থেকে নেমে দাঁড়ালো আতর। তার চোখে মুখে সন্দেহ। সামনে মাইনে? মনে মনে বলল সে। সামনে তো পুরো দুনিয়াটাই বইরা রইছে। রমাকান্ত মাস্টার আর কোনো কথা না বলে হাঁটার গতি বাড়িয়ে দিলেন। যাবার সময় আতরের দিকে ফিরেও তাকালেন না। আইলের পাশে দাঁড়িয়ে থেকে মাস্টারের গন্তব্য বোঝার চেষ্টা করলেন ইনফর্মার। একবারের জন্য না থেমে পেছনে ফিরে না তাকিয়ে রমাকান্ত মাস্টার চলে যাচ্ছেন। কিছুক্ষণ পর আতর আলী অবাক হয়ে দেখতে পেল মাস্টারের গন্তব্য আর কোথাও নয়, ওই জমিদার বাড়ি। ধপধপ করে যে ভোঁতা শব্দ হচ্ছে সেটা তার ভালোই লাগে। ছোটবেলায় মা যখন ঘুম পাড়াতো তখন তার পিঠের উপরে মায়ের নরম হাত চাপড় পড়লে এমনটি হতো। শব্দটার মধ্যে থাকতো সম্মোহনী শক্তি। ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে যেত সে। ধপ ধপ ধপ। একটু বিরত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো ফালু। কবরটা এখনো খোলা শেষ হয়নি, কিন্তু সারা শরীর ঘেমে একাকার। তার বলিষ্ঠ পেশিগুলো আরো ফুলে ফেপে উঠেছে। দেখে মনে হচ্ছে তেল মাখা শরীরের কোনো মল্লবীর। শীত হোক আর গ্রীষ্ম, মাথার উপরে সূর্য থাকলে একটু গরম লাগবেই। আর সেই সূর্যের নিচে দাঁড়িয়ে কেউ যদি মাটি কাটার মতো পরিশ্রমের কাজ করে তাহলে ঘেমে ওঠাটা খুবই স্বাভাবিক। সাধারণ মাটি কাটার কাজের চেয়ে গড়তে আরো বেশি পরিশ্রমের দরকার পড়ে। আজকের পরিশ্রমটা তার করতেই হতো না,
যদি গত রাতে ওরা না আসতো। আচ্ছা, যা হোক। সদ্য খোঁড়া কবরের দিকে তাকালো সে। 3.5 হাত গভীর করে মাটি খুঁড়তে হবে, একটু বেশি কম করার উপায় নেই। এরই মধ্যে 3 হাত খোঁড়া হয়ে গেছে, আর অল্প একটু খুঁড়লেই কাজ হয়ে যাবে। কপালের ঘামগুলো ডান হাতের আঙুল দিয়ে কেচে ফেলে দিল সে। তাকে একটু দ্রুত করতে হবে। জোহরের আজান দিয়ে দিয়েছে। নামাজ শেষ হলেই জানাজা, আর জানাজা শেষ হলে গোর। উপর হয়ে আবার কাজে নেমে পড়ল সে। বেতের টাকরিটা কবরের জমিনে রেখে দিয়েছে। কোদাল দিয়ে মাটি তুলে ওটা ভরাট করে কবরের বাইরে ফেলে দিয়েছে। সদ্য কবরটার এক পাশে জমে আছে আলগা মাটির স্তূপ। ফালু কাজে ডুবে যেতেই আবারও সেই শব্দটা ফিরে এলো। ধপ ধপ ধপ। শব্দটার সম্মোহনী শক্তি সব সময়ের মতোই আবারও তাকে কাজের মধ্যে ডুবিয়ে দিল। এই যে, কার কবর খুঁড়তাছস? কবরের নিচ থেকে মুখ তুলে তাকালো ফালু। আতরকে দেখে অবিশ্বাসে চেয়ে রইল কয়েক মুহূর্ত। 2 হাত পেছনে রেখে দাঁড়িয়ে আছে। ইত্তরটার ভাব দেখে মনে হইতেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান সে। আবার কেডা মরছে? কেউ না, তিক্ত মুখে জবাব দিল ফালু। কথাটা শুনে রেগে মেগে তাকালো ইনফর্মার। আবারও তুই ফাইজলামি করতাছস? তুই ফাইজসটাই কি? নিজেরে কি মনে করস কত আমারে? তুই কব্বর খুঁড়লেই মানুষ মরবো? হ্যাঁ, ক? ফালু মুখ তুলে স্থির চোখে চেয়ে রইল কবরের পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। অতই যখন জানস তয় কয় না আইসকে মরবো কতই? গোরখুদর কিছুই বলল না। গত রাতে এই বদমাসটা অন্য একজনকে নিয়ে তার কাছে বাগড়া দিয়েছিল। হুট করে চলে এসেছিল ওরা। সে ভাবেওনি এত রাতে কবরস্থানে কেউ আসতে পারে। রাগে ফালুর গা জ্বলে যাচ্ছে। অবশেষে রাগ দমাতে না পেরে বলে উঠল, তুই মরবি হারামজাদা, আর আমি নিজ হাতে এইখানে গোড় দিব। কথাটা শুনে আতরের বুক ধরফর করে উঠল। হারামজাদা এসব কি বলছে? ওর সাহস তো কম নয়, আবার তুই তো করেও করছে। রাগে কাঁপতে শুরু করলো সে। চেঁচিয়ে বলল, ওই হারামের বাচ্চা, মুখ সামলায় কথা কইবি। তুই আমার চেনস আমি কেডা? তোরে চিনুম না কেন? তুই হইলে বিবিসি, সব খবর থাকে তোর কাছে। ঠিকই কইছস, চেঁচিয়ে উঠল আতর। আমার কাছে সব খবর থাকে। তুই তোর ঘরের চৌকির মধ্যে কি রাখোস না রাখোস তাও আমি জানি। কথাটা শুনে ভ্রু কুচকে চেয়ে রইল গোরখুদক। সে দেখতে পেল পেছন থেকে একটা হাত বের করে আনলো আতর। তার সেই হাতে মানুষের পায়ের সবচেয়ে বড় একটি হাড়। তোর ঘরের খাটের নিচে এইসব জিনিস রেখা দিছস কেন? কাহিনী কি বল? ফালু রাগে ফুঁসতে লাগলো। এই বদমাইশটা তার ঘরে কাপড়ে মুড়িয়ে রাখা কঙ্কালটা দেখে ফেলেছে। প্রমাণ হিসেবে সঙ্গে করে আবার একটা হারও নিয়ে এসেছে। কে, জবান বন্ধ হয়ে গেল নাকি তোর? মনে করছোস মুখ বন্ধ রাখলে আমি কিছু বুঝবার পারব না? দেখ না তোর যে এখন কি হয়, সব বন্ধ হয়ে যাইব। হোগার কাপড় মাথায় তুললা দৌড়াইবি তুই এখন। রাগে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো ফালু। কোদাল আর টুকরা নিয়ে কবর থেকে উঠে দাঁড়ালো আতুরের মুখোমুখি। তুই কি কইবার চাস? তোর অ্যাডভান্স কবর খুদার গোবর ফাঁস হয়ে যাইব রে ফালু। খাটের নিচে কি রাখোস এ সব এখন জানি না গেছি। ওই বেটির লগে তোর কি কাম তাও গোপন থাকবো না। চোখ মুখ উসকে চেয়ে রইল গোরখুদক। একটা কথা কত শুনি, কাল রাইতে ওই ডাইনির বাড়িতে গেছিলি কেন? ওইখানে তোর কি কাম? হ্যাঁ,
ওই সেদার মধ্যে তুই কি করতে যাস? ফালু এবার বুঝতে পারল কাল রাতে যে লোকটাকে ধাওয়া দিয়েছিল সে আর কেউ না, তার সামনে দাঁড়িয়ে থাকা এই বদমাস। ওইখানে কি করতে যাই জানতে চাস কেন? তা নাটকীয় ভঙ্গিতে বলল সে। অভিজ্ঞ ইনফর্মার খুব দ্রুত বুঝে গেল কোর কোদেকের আগ্রাসী মনোভাব। ছেলেটা কিছু করার আগে সে হাড়টা দিয়ে বাড়ি মারার চেষ্টা করলো, কিন্তু তাকে একদম অপ্রস্তুত করে দিয়ে হাড়টা ধরে ফেলল ফালু। অন্য হাতে খামচে ধরল তার শার্টের কলার। একটা মোচড় মেরে হাড়টা তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে আতরের বাম কানে আঘাত করে বসল। টলে গেল ইনফর্মার। তারপর দু হাতে কলারটা ধরে এক হেঁচড়া টানে সদ্যখোরা কবরে ফেলে দিয়েছে তাকে। একটা আর্তচিৎকার দিল আতর। ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচেকা খেয়ে গেছে সে। কবরের গর্তের মধ্যে পড়ে ব্যথায় কুকিয়ে উঠল। মাথাটা ভো ভো করে ঘুরছে বলে ধারস্থ করতে পারল না। যেই না উঠে দাঁড়াবে অমনি ফালু তার মাথায় আরেকটা আঘাত করে বসল। আতরের মনে হলো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। আবারও কোকে উঠল সে। ঝাপসা হয়ে এলো দৃষ্টি। তারপরে টের পেল তার উপরে চাকচাক মাটি এসে পড়ছে। আমার মাটি চাপা দিতেছে। আতঙ্কের সাথে ভাবনাটা পেয়ে বসল তাকে। দুঃস্বপ্নের কথাটা মনে পড়ে যেতেই বুকে হাতুড়ি কাটা শুরু হয়ে গেল। বাঁচাও, বাঁচাও, সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলতে লাগলো সে। তার চোখ মুখে মাটির চাক এসে পড়াতে ঠিকমতো তাকাতে পারছে না। দু হাতে চোখ ডলতে লাগলো। চোখের মধ্যে মাটির গুড় ঢুকে গেছে বলে কিছুই দেখতে পারছে না। শুয়ারের বাচ্চা করতেছে এটা কি? এত দ্রুত মাটি এসে পড়ছে যে আতুর আর কোনো কথা বলতে পারলো না। চোখে দেখতে না পেলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আবারও শক্ত কিছু দিয়ে আঘাত করা হলো তার মাথায়। চিত হয়ে পড়ে গেল সে। মরার উপর খাড়ার ঘায়ের মতো আরো কিছু বড় বড় মাটির চাকা এসে পড়তে লাগলো তার উপরে। চোখে কিছুই দেখতে পাচ্ছে না। দুহাত দিয়ে মাথাটা শক্ত করে ধরে রাখলো। প্রচন্ড ব্যথায় মরে যাচ্ছে সে। মাটির চাকাগুলো উপর থেকে দ্রুত গতিতে পড়ছে। আলগা মাটির স্তূপের নিচে তলিয়ে যাচ্ছে সে। ঠিক তখনই দূর থেকে একটা শব্দ তার কানে যেতেই হাত পা অসাড় হয়ে এলো। সমবেত কণ্ঠে একদল লোক কোন সূরা পড়ছে। তার জানাজা পড়ছে ওরা। সে নিশ্চিত হতে পারল না। বহুকাল আগেই নামাজ কালাম ছেড়েছে। কোন সূরা কখন পড়া হয় সে জানে না। পরক্ষণে মনে হলো মুর্দার আত্মার মাগফিরাত করার জন্য লাশের চারপাশে থাকা লোকজন এরকম সূরা পড়ে। আতর টের পেল তার দম বন্ধ হয়ে আসছে। জ্ঞান হারানোর আগে শুধু একটা কথাই বলতে পারলো, বাঁচাও, আমারে কেউ বাঁচাও। কিন্তু সে নিশ্চিত হতে পারল না শব্দটা আদৌ তার মুখ দিয়ে বের হয়েছে কিনা। আর কোনো শব্দ বের হবার আগেই সে তলিয়ে গেল গভীর অন্ধকারে।